উন্মুক্ত লাইব্রেরি লেখনীতে আজদহ সূচনা পর্ব সংখ্যা ২৬। দুপুরের অবশিষ্ট খাবার রাতের জন্য রেখে দিয়েছিল অম্বেষা। প্রিয় খাবার পেয়ে শিশুনে উৎফুল্ল মুখটা লুকানোর চেষ্টা করেছে বর্ণ অজস্রবার। পেরেছে অনেক অংশ হয়তো, তবে অম্বেষার চোখ ফাঁকি দিতে পারেনি। প্লেট চেটেপুটে খেতে বলল, চিন্তা করো না সেমরি, নতুন একটা চাকরি পাইলে তোমার সব ঋণ আস্তে আস্তে শোধ করে দিব, ওকে? অম্বেষা মুখ বার করে প্রশ্ন করলো, শোধ চেয়েছি আমি? না, ওইটা চাও নাই, কিন্তু খোটা দাও যদি। ওই ডরে। বর্ণ, তুমি মাঝে মধ্যে এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি করে ফেলো। খুব শীতল স্বরে বলেছিল কথাটি অম্বেষা। বর্ণ কিছু বলতে চাচ্ছিল, থেমে গেল অম্বেষার শুকনো মুখটা দেখে। থালা বাসন ধুয়ে নিজের স্থানে রাখতে অম্বেষা বর্ণে রাজার মতো করে বসে বিছানায় দেখছিল মলিন হয়ে যাওয়া মুখটা। কয়েক মিনিটের ব্যবধানে এরূপ রূপ বদল। আকস্মিক চোখে পড়ে বাহিরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। এই সময়ে বৃষ্টির দিকে একবার মুখ তুলে চাইল অম্বেষাও। কি যেন ভাবলো আনমনে। বনের দু চোখে আবদ্ধ তার অবচল চলাচল। এমন নীরব পরিবেশ এড়াতে বলল, এই সেরি, কালকে সকালে নাস্তা কি খাওয়াইবা? হাতের কাজ থামি অম্বেষা সুর মিলে বলল, তোমার যেটা ইচ্ছা সেইটাই। আমার তো সকাল সকাল গরুর পায়া খাইবার ইচ্ছা করতেছে রে সেমরি। অম্বেষা বলিলাই বলল, দে, নতুন চাকরি পেলে কিনে খেও। বর্ণ দাঁত খোঁচাতে খোঁচাতে উঠে হাসলো। হাঁটু মুড়িয়ে জমিনে বসে প্রশ্ন করে, কেন, তুমি খাইলে কি সমস্যা? তুমি আমার বউ না? বিরাট সমস্যা। আমার টাকার খেলে মানুষের জাত যাবে, তাই না? আহারে, বলে অম্বেষার গলা টানতেই হাত বাড়ালো। অম্বেষা সরে যায়, উঠে বারান্দায় গেল কাপড় আনতে। ভিজে যাচ্ছিল ওই স্বল্প বৃষ্টিতেই। বর্ণ ঠোঁট কামড়ে দাঁড়ালো। দাঁড়িয়ে আবার দেখে রেগে বোম হয়ে যাওয়া অম্বেষাকে। বর্ণিকে এড়াতে প্রয়োজনে কাজ করতে যাচ্ছে, আঘাত পায় ছোট ছোট বিষয়ে। ঘন্টা অনেকখানি পেরিয়েছে, অম্বেষা শুতে আসেনি। বর্ণা এক জায়গায় টিকি নেই। কখনো বসছে, কখনো শুচ্ছে, কখনো পর্যবেক্ষণ করছে অম্বেষার কর্মকাণ্ড। প্রথমবারের মতো হয়তো অন্য কারো মুখের মলিনতা ভাবাচ্ছে তাকে। বুঝতে চেষ্টা করছে এরা কি সত্যি নাকি মিছামিছি। মাথাটা কাজ করলো না। লকেটে থাকা মুখটার সামনে তার বাচ্চার মুখটা নিঃশব্দ। ছাতে যাইবা? বর্ণ গিরগিটির উপাধি ভূষিত করা বোধহয় ভুল হবে, সিদ্ধান্ত হবে না। তার নরম সুর শুধুই একটি নাটক মাত্র, এটি ভেবেই মুখ তুলে তাকালো। বর্ণ হেসে বলল, ছাদে যাইতে একটা ছোটখাটো যুদ্ধ করা লাগবো, কিন্তু আমি আসি, তোমার কান্দি করে নিয়ে যাই মনি, যাইবা? অম্বেষা জবাব না দিয়ে কাপড় ভাঁজ করতে লাগলো। বর্ণ আবারও শীতল সুরে বলে, অম্বেষা বলল, আমি জানি বর্ণ, এসব আমার তোমার ঢং। আমি যত যাই করি না কেন তোমার জন্য আমার গিল্টি ফিল করতে হয়। এই এক সেকেন্ড সময়ও নাও না। গুরুত্বহীন ভঙ্গিতে নিঃশ্বাস ফেলে বর্ণ। এসব কথা শোনার মুড নেই। হাতে থেকে কাপড় ছিনিয়ে নেয়, পাশে রাখে। অম্বেষা প্রতিক্রিয়া দেওয়ার পূর্বেই হুট করে পাচাকলা করে তুলে নেয়। বলে, আমার লগে তিরিং বিরিং করবা না, এত তেল মাখাইতে ভাল লাগে না। এই ভাঙচুর করা সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসে বর্ণ। অম্বেষার আত্মা গলায় এসে আটকে ছিল পাই, ছাদ এনে ধপ করে নামিয়ে দিল। অম্বেষার মেজাজ আরও বিগড়ে যাচ্ছে। স্ত্রী জাতে নেই মনে হচ্ছে জগতে যে বর্ণ রাগ ভাঙাবে। এই আশা পূর্ণ হবার নয় সেটা জানা আছে। ছিটে ফোটা বৃষ্টিতে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল। বর্ণ অম্বেষার দিকে ফিরে বলল, লাভ নাই, আমি তোমার রাগ ভাঙাবো না। তার ছেলে সে অম্বেষা বলল, আমি আশাও করি না। কি আশা করো তাইলে? কিছু আশা করি না। রাগ তারা ভাঙায় যাদের মনে অন্যের প্রতি ভালোবাসা থাকে। ভালোবাসা দূরে থাকুক, একটু মায়া যার মনে নেই, সে ভাঙাবে রাগ? বর্ণ মুখ ঘুরিয়ে হাসলো। বারবার কপালে হাত রেখে বৃষ্টির পানি মুছে অম্বেষার দিকে ফিরে তাকালো। হাত ধরতে চাইলে অম্বেষা ঝাড়া মেরে সরিয়ে দিয়ে ফেললো তৎক্ষণাৎ। তোমার কষ্টের কামানো টাকা পয়সা, সারাদিন খাটনি করো, আমার মতো আকাইম্মার ওপরে ছিটাইতাছো, বুক কাঁপে না? অভিমানী সুর অম্বেষার জবাব। আর কেউ আছে আমার? আমি আছি নিহি। আমি তো তোমায় ভালোবাসি না তাইলে? অম্বেষার মুখ আরও মিয়ে আসলো। তার কষ্টের কদর করা হচ্ছে না, তার প্রচুর প্রচেষ্টার মূল্য দেওয়া হচ্ছে না। ভালোবাসার অনেক দূরের বিষয় বর্ণের ক্ষেত্রে। আরেক দফা হাত ধরার চেষ্টা বর্ণের ব্যর্থ। বললে,
এই হাতটা ধরি এমন করো কে লেগা? গিয়া ওই মেয়ের হাত ধরো যার সাথে দরজায় দাঁড়িয়ে সেদিন কথা বলেছিলে। বর্ণ হেসে জবাব দেয়, ওই তো, খালি হাত না দেহ মন দুইটাই বিরাজ করি। এলাকার একমাত্র আগুন পোলাছে আমি। এই আগুনটা আমাকে পোড়াচ্ছে। বর্ণ অম্বেষার দিকে ঝুঁকে এসে কানে কানে বলল, পুরানি শুরু করলাম না আর পুইরা গেলাম। অম্বেষার মুখ মুহূর্তেই যেন নতস্থন্য হয়ে গেল, মৃদু হাসির ছাপ মুখে। অম্বেষা এক দফা তাকালো, ফের চোখ নত করে অবিলম্বে চঞ্চল বর্ণে চোখ রাঙানোর সাহস আছে নাকি তার? শান্ত স্থির নেত্রে গভীরে চেয়ে থাকার সাহস নেই? এড়ানোর তো আরো দুষ্কর। অন্য পাশে দৃষ্টিপাত করে রাশভারী কণ্ঠ ভেসে এলো, তোমারে জ্বালাইতে আমার ভাল লাগে, জ্বালাও, বেশি করে জ্বালাও, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলো। বর্ণের এ জায়গায় শান্তির স্থান, যেখানে এসে সে প্রায় নীরব থাকে। এই এক সত্তা জেগে ওঠে তার মাঝে। অনেকক্ষণ যাবৎ বৃষ্টি হচ্ছে। বর্ণ অম্বেষা উভয় নির্বাক। অম্বেষার মুখে চোখে দিকে পর্যবেক্ষণ করে নজর দেয়। গলা মুখ লেপটে থাকা চুলগুলো আকস্মিক অবাধ্য হাত উঠে ইচ্ছেরা। অম্বেষা নিজের মুখোমুখি এনে দাঁড় করায়, নির্বিঘ্ন কণ্ঠে আবদ্ধ করে নেয় ক্ষুদ্র চক্ষু যুগল। বৃষ্টি হচ্ছে, নিচে চলে যাই, এবার ঠান্ডা লাগবে না হয়। আরো বেশ খানিক দূরত্ব ঘুচিয়ে অম্বেষার কাছে এসে বর্ণ বলল, আগুনের কাছে থাকলে ঠান্ডা লাগে না। ডান হাতে একপাশে লেপটে থাকা চুলগুলো সরিয়ে স্নিগ্ধ ঘরে মুখ ডোবায় বর্ণ। দুহাতে পেঁচিয়ে ধরে সময়ের ব্যবধানে। নিজেকে মাদকাসক্ত মনে হলো, কোনো দ্রব্যের নেশায় যেন মহিষী নারীর নেশা। স্থির দাঁড়িয়ে থাকা অম্বেষা বাকশূন্য হারানো এক মানবী। কাছে আসে উপভোগ করছে, পাশাপাশি শূন্যে ভাসছে, সম্পূর্ণ জ্ঞান শূন্য। দুহাতে পেঁচিয়ে রাখা অম্বেষাকে ছাড়ল না বর্ণ। ডান হাতে চুল ঝাড়া দিয়ে বলল, না, এত রোমান্টিক সিস্টেম হজম করতে পারতেছে না। আজকের লাইগা এই পর্যন্তই। রাগে রিরি করে উঠল অম্বেষা। 7-5 না ভেবেই সচরে ঘুষি দিল বর্ণের বাহুতে। মনে মনে শালা বলে গালিও দিচ্ছিল। বর্ণ মার খেয়ে বলল, মায়া মানুষের হাতও চলে কেন? আদর করলো গো সিস্টেমের লগে যোগাযোগ কইরা বিরুদ্ধে যাইতে পারেন দেহি। অম্বেষার বুকে বনের বুক ধাক্কা দিয়ে চলে গেল। চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে হলো নিজের। সাথে বর্ণের একটা সীমা থাকে সবকিছুর। সীমার অতিক্রম করছে এই বর্ণ। মানুষ পর্যায়ে ফেলা যায় না তাকে, আস্ত একটা অমানুষ বর্বর। অম্বেষার যাওয়ার পানে তাকিয়ে অবাক হয় বর্ণ। ও মা, কি করলাম আমি? পরদিন স্তব্ধ হয়ে জমিনে বসে আছে অম্বেষা, সম্পূর্ণ জ্ঞান শূন্য। পায়ের হাঁটুতে হাত বেঁধে নির্বিকার টলমল করছে চোখ, নিষ্পক অক্ষী। বর্ণ গুনগুন করতে করতে ঘরে ঢুকে অম্বেষাকে দেখে মুখের হাসি নিমিশে গায়েব। পুরো দেহে তার রং মাখা, মূর্তির ন্যায় জমিনে বসে। বর্ণ ঝড়গতিতে সে ধপ করে জমিনে বসে। এই কি অবস্থা তোমার? অম্বেষার কানে যেন কোনো কিছু প্রবেশ করে না। শ্রবণ ইন্দ্রিয় যেন নিঃসহজ হয়ে গেছে। বর্ণের চোখ যারা বিশাল আকার ধারণ করে। কি হয়েছে তোমার? নিরুত্তর হয়ে এইবারও এক পানহীন স্তব্ধ দেহ। বর্ণের উদ্দীপনা বাড়ল, বুকের মধ্যে হৃৎপিণ্ড জোরে ওঠানামা করছে। অম্বেষার এই রূপ। বর্ণ অম্বেষার মুখোমুখি থামে, থুতনিতে আলতো করে চেপে ধরে গম্ভীর গলায়, কি হয়েছে? শেষবার মতো জিগাইতাছি, তোমার শরীরের রঙকে দিল, কই গেছিলাম? কম্পিত নিঃশ্বাস নেয় অম্বেষা, চোখ তুলে চাইল বর্ণের উত্তপ্ত মুখের দিকে। চোখ বেয়ে গড়িয়ে পড়ল পানি, ঝাঁপিয়ে পড়ল বর্ণের বুকে। ওমা, আমার গায়ের রং দেওয়ার চেষ্টা করেছে ওরা। রাস্তায় সবার সামনে রং খেলার বাহানায় আমাকে উত্ত্যক্ত করেছে। ধপ করে জ্বলে উঠল মস্তিষ্ক এবং সর্বাঙ্গ। অম্বেষাকে তুলে আবার মুখোমুখি এনে প্রশ্ন করে সে, কারা? নাম কও। আমার ওপর আজকা আঁচড়েল ভর করবো। নাম কও। ওই ছেলে জনি আর ওর সাথের কিছু ছেলে, ওরা মা রং দিয়েছে সবাই মিলে। এলাকার কেউ কিছু বলেনি বলে আবার ফুপিয়ে কেঁদে ওঠে অম্বেষা। অগ্নিশর্মা হয়ে ওঠে বর্ণ। উঠে গেল। পুরো ঘর তছনছ করে বের করলে এক মাঝারি আকৃতির রড। অম্বেষা কাছে এসে দাঁড়িয়ে বলল, উঠো, আমার লগে থাকলে কান্দার সুযোগ নাই। আমি আজকে ওর ঘর জ্বালামো, চলো। বলে অম্বেষার হাত টেনে দুটো নতুন একটা ওড়না খুঁজে এনে গায়ে জড়িয়ে পেঁচিয়ে অম্বেষা ভীত হয়ে বলে, থাক বর্ণ, বাদ দাও। বর্ণ আঙ্গুল তুলে গর্জন তুলে বলে, চুপ, আমার লগে ওর যাই হোক। ওই জানে না
আজকে ওই কার গায়ে হাত দিছে, ওর 2 হাত আজ থাকবো না। অম্বেষা বর্ণকে থামানোর চেষ্টা করে। বর্ণ খুনাখুনি করে লাভ কি? আমাদের কথা কেউ শুনবে না, উল্টো তোমাকে জেলে পাঠাবে। আমার হকের ওপর ওর খসড়ার হাত, ওর বিচার করা হোক। আমার চলো। টেনে হিসেবে নিয়ে গেল বর্ণ অম্বেষাকে। হাত জোর করেও থামানো যায়নি। অম্বেষার বুক কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে। আরও একটা ভুল করে ফেললো জানিয়ে। রহমান ডাকে চেঁচিয়ে, মোকলেস চাচা। বর্ণ আমার ঘরে ঢুকা রড লইয়া। আত্মা নড়ে গেল মোকলেসের। লুঙ্গি চেপে দৌড়ে বাড়িতে। ইতিমধ্যে বর্ণ এলোপাথায় লাথি মারতেই দরজায় গর্জন তুলল। দরজা খুলে মাঙ্গের নাতি, বাপের বেটা হইলে বাইরে আয়, দরজা খোল। শরীরের যেন ঐশ্বরিক শক্তি ভর করেছে। দরজা আগলা হয়ে গেছে অনেকটাই, অনবরত ধাক্কা আর লাথির ফলে। মোকলেস মাতব্বরের স্ত্রী দোয়া পড়তে শুরু করেছে। এর মাঝে জনি হকি স্টিক নিয়ে দরজা খুলে দিল। ছেলের এই দুঃসাহসিকতার জন্য মা তার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আকুতি ভয়ে বর্ণকে বললেন, মাফ কইরা দে, ওরে মারতে আহিস না। জনি চেঁচিয়ে বলে, আমার সরো, চুপ করো কুত্তার বাচ্চা। বর্ণ তেসরা হাসে। চেয়ে দেখলো আশেপাশের ঘর। অম্বেষা এক পাশে সরিয়ে রড দিয়ে তাণ্ডব চালাতে শুরু করলো। টিভি ছবি সবকিছু। ইতিমধ্যে মোকলেস সাহেব লোক নিয়ে এসেছে। জনিকে আটকে ফেলে তারা। সে বর্ণের কাছে এগিয়ে যেতে চেয়েও পারছে না। তার এই অগ্রসী রূপের সাহস করতে পারছে না কেউ। মোগলেস সাহেব চিৎকার করলেন, বললেন, কেন করতেছোস এগুলো? বর্ণ কি হয়েছে? কি করছে জনি আবার? রক্তিম চোখ জোড়া, হাত টেনে রক্ত ঝরছে। বুক কাঁপছে অম্বেষার। সেও পারছে না এগিয়ে যেতে। টি টেবিলের কাপড় টেনে তুলে পেঁচিয়ে নেয় বর্ণ। আয়েস করে বসলো সোফায়, পায়ের ওপর পা তুলে। আপনার বলে আমার বইয়ের গায়ে হাত দিছে। কর্নারে কোন টাইপের মরণ দেওয়া উচিত? রাস্তায় ল্যাংটা করে মারুম, নাকি আপনাদের সামনে আপনার কলিজার ধনরে বুকে রড ঢুকামো? মুকলিস মোতাবরের চোখ গেল অম্বেষার দিকে। ভয় ততস্থ জড়সড় হয়ে দাঁড়িয়ে। গায়ে রং বুঝতে বাকি রইল না এই ঘটনাকার। ঘুরে তাকালেন ছেলের দিকে। এগিয়ে গিয়ে ঠাটিয়ে চড় দিলেন গায়ে। বললেন, না করছিলাম না শোরের বাচ্চা, তুই একটা মাইয়ার গায়ে কেন হাত দিলি? ছি। বর্ণ উঠে এলো। জনির হাতে লাথি দিয়ে হকি স্টিক দিয়ে আঘাত করলো। আবার বলল, এসব নীতি নৈতিকতা দেখায় লাভ নাই। আজ মরবো ও, যে বাসায় তাই হেও মরবো। জনি ছেলাপয়লা দিয়ে চেয়ে বর্ণ বলে ওঠে, মরণের ডর আছে না? থাকলে যা এলাকার সব আমলে ডাক, আজকে কিয়ামত করুম, বিচার করুম, শেষ করুম। বর্ণের দেহের শক্তি কাছে নিতান্তই বাচ্চা জনি। চুল টেনে হিসড়ে নিয়ে গেল। ইতিমধ্যেই নিচে জড়ো হয়েছে এলাকার গণ্যমান্য ব্যক্তি। আগে খবর দেওয়া হয়েছে তাদের। বর্ণ তোয়াক্কা করলো না, জমিয়ে ফেলে দিল জনিকে। সবাই এগিয়ে আসে বর্ণের গায়ে হাত তুলে রাখতে বোঝানোর জন্য। এই থাম, খুন করবি নাকি? কি হয়েছে ক, আমরা বিচার করুম। বর্ণ চিৎকার করে বলে উঠল, আরে রাহেন আপনাকে বিচার। জনির বেলায় বিচার, বর্ণের বেলায় এলাকা স্যার। আমার পিছনে কম গেম খেলেন নাই আপনারা। আমার এলাকা থেকে আউট করার লাইগা কত কিছু পারলেন, পারেন নাই। কারণ আমি এই এলাকার পোলা। আমগো টাকা, আপনাকে ক্ষমতার উপরে আমি মতি। ক্ষমতার দুসাই আছে নাকি বর্ণের? গণ্যমান্য সকলেই নীরবতা পালন করে, আর বাকি অনেকেই নীরব। বর্ণ এগিয়ে, এই শিক্ষা দেন বুঝে আপনারা আপনাকে পোলা পান্ডে? হ্যাঁ, রং খেলার নামে এমন করে? ছোট লোকের ঘরের কুলাঙ্কার জানি কনকার। আমার ঘরের ইজ্জত নিয়ে খেলতে চাইছে না? আমি ওরা খেলা শিখামো। অন্তত এলাকা অন্তত এলাকার সেরিগো থেকে কোনো জোর দেই না। অগমত কুলাঙ্গার না। আমার বাপ মা নাই, তাই কি হয়েছে? আমার মধ্যে শিক্ষা আছে। তোরা যা এই মহলার মানবতার মুকুট পিন্দা ঘুরতাছ, সব কয়টা কুত্তার চাও। অম্বেষা চুপচাপ মাথা নুয়ে রইল, কিছু বলার মতো খুঁজে পেল না। বন রড হাতে এগিয়ে যায়। জনিকে টেনে অম্বেষার পায়ের কাছে ফেলে বলে, গাড়ির পিছনে রড থেকে বলল, পা ধইরা মাপসা, আমার ভুল হইয়া গেছে, আমার মাফ কইরা দেন, নাহলে আজকাল জান ভিক্ষা পাবি না। আশপাশ থেকে জনি চালাপালা বলল, এই নেরি কুত্তার দল, ভিডিও শুরু কর। আমার বইয়ের মুখ নিবি না, ওই জনি কুত্তার মুখ ভালো মতো নিবি। কিছুতেই ক্ষমা চাইবে না জনি। বয়সের তাজা রক্ত টকবক উঠে আসতে চাইল। বর্ণ কোনো রকম করলো না তাকে। আবারও বলে বটে,
বুঝে শুনে আঘাত করলো পিঠে। মুখলিস মতো পরে সে বনের হাত ধরে বললেন, ওই মাপ চাইবো মাপ মাপ করিস না, মারিস না, রডের বাড়ি খাইলে বাঁচবো না। বর্ণ থামলো সময় নিয়ে, আশেপাশে চেয়ে বলল, আপনাগো লাগামান হাতে, ওই আমারে আজকে মাপ না চাইলে। হুট করে সবার মধ্যে এক ভদ্রলোক বলে ওঠেন, ওই যেহেতু ভুল করছে মাপ চাইবো। এই জানি মাপ চা, মাইয়া মানুষের অসম্মান করিস না। বর্ণ উঁচু হেসে তাচ্ছিল্য করে বলে, হায় রে নাটক বাজ রে। পরপর জনি রে পায়ের চাপে জমিনে ফেলে বলে, এই সুর মাপ চাও। জনি বরাবরের মতোই হার মানে বলে মিনমিন করে, আমারে মাফ কইরা দাও। বর্ণ জনির ঘাড়ে তুলে গালে থাপ্পড় দিয়ে বলে, দাও কি হ্যাঁ দেন। জনি বাবার দিকে চায়, সাথে আশেপাশে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের লাভ নেই, আমারে মাফ কইরা দেন। বনের যেন স্বাদ মেটে না, বুকে ধাক্কা দিয়ে পেছনে সরে এলোপাথে চড়থাপ্পড় দিতে থাকে গালে। আবার মুখলিস সাহেব সহ বাকিরা এগিয়ে আসে, বঙ্ক হুঙ্কার ছুঁয়ে থামানোর চেষ্টা করছে। অম্বেশ এবার এগিয়ে গেল, বর্ণের সামনে দাঁড়িয়ে বলে, হয়েছে, ক্ষমা চেয়েছে তো, ওকে ছেড়ে দাও, এভাবে আর মেরো না প্লিজ। আর কলিজা ঠান্ডা হয় নাই। অম্বেশা বর্ণের গালে এক হাত রাখে, অন্য হাত বুকে আলতো করে ধাক্কা দিয়ে পেছনে ফেরানোর চেষ্টা করে। বর্ণ আমার ভীষণ অস্বস্তি লাগছে এর মধ্যে, চলো। বর্ণ থামলো, অম্বেশার মুখের দিকে চাইলো অবিচল চোখে। ঘিয়ে এলাকার শরীর একাকার, ঘেমে নিয়ে উত্তপ্ত বুক ওঠানামা করছে নিঃশব্দে। ফেলে ফেলে বর্ণ প্রশ্ন ছুড়ে, তুমি খুশি হয়েছো, শান্তি পাইছো নাকি আরো এক চোট দিমো? না, আমি সন্তুষ্ট। পুরো এলাকার সামনে পায়ে পায়ে মাপ চেয়েছে, আমার আর কিছু লাগবে না, চলো প্লিজ। এত রাগ করো না। বর্ণ চোখ বুঝে মাথা বুঝায় না, নিজেকে শান্ত করার প্রয়াস করে। অম্বেশা তার সামনে দাঁড়িয়ে 1 মিনিট পর মাথা তুলে হাত ধরল অম্বেশার। মুখলিস মাতব্বর আর জনি বাকিদের উদ্দেশ্যে বলল, ওর দিকে এলাকার কেউ চোখ তুলে তাকাইবো, এই রড গরম কইরা তার চোখে ঢুকামো, আর আমার বিরুদ্ধে পলিটিক্স খেলার আগে নিজের আগাম কবর খুইরা লইস। একটার পর একটা লাশ বিছানো রাস্তায়, কুত্তার দল। ফার্মেসি থেকে ওষুধ কিনে এনেছে অম্বেশা। বাড়ি ফেরার পর থেকেই চুপ, খাটে ভাঁজ করে পা, মুখ কুচে বসে আছে। এখনো কপালে রগ ভাসছে, নিঃশব্দের গতি থমথমে। দুহাতে নিজের হাত মুঠো করে নরম সুরে বলল, চুপ যে। ধরাট গলায় জবাব, আজকে যা হইল ভালো হয় নাই। অম্বেশা এগিয়ে বসলো, হাত ছেড়ে বর্ণের নরম গালে হাত রেখে বলল, আজ তুমি আমার জন্য সবার সাথে লড়ে গেছো, আমার সম্মান বাঁচানোর জন্য। এর চেয়ে বড় পাওয়া আমার কাছে কিছুই নেই। ওই বিশ্রী রঙের দাগ উঠে গেছে আমার শরীর থেকে। যখন ছেলেটা আমার পায়ে পড়েছিল, নিমিষেই চোখ গেল অম্বেশার পানে। খুশিতে তার চোখ জোড়া চলচল করছে। এ যেন কি পেয়েছে সে, এত অল্পতেই এত খুশি। আমার অনেক একলা লাগে অম্বেশা, অস্থির লাগে, আনচান করতে থাকি আমি। চোখ বুঝলে অনুভব হয় এই নতুন পরিণয়, কি সুখময় ব্যাকুলতা, যেন কোনো স্বর্গানুভূতি। এই পর্যন্ত ছিল পর্ব 26, এখন শুরু করছি পর্ব 27। সারাটা রাত ছটফট করেছে মানুষটা, কোনো কারণে যেন জ্বরে আক্রান্ত শিশুর মতো। তারপরিয়ে প্রায় তার কি জ্বালা, তার অনেক কষ্ট হচ্ছে বুঝি। বুক কেঁপে উঠছে বারবার অম্বেশায়, কান্না পাচ্ছে ভীষণ। নির্ভয়ে মাথার বাহুতে শুয়ে আছে মানুষটা। শান্তির ঘুমটা বুঝি বিষাদ লাগছে। আমি আছি তোমার সাথে, এই বাক্য অম্বেশা নিজেকে শান্তি পেয়েছে। কতটুকু সামর্থ্যের প্রয়োজন হয় আপন কাউকে সুখে রাখতে। বর্ণ ঘুমায়, মুখ ফ্যাকাশে কালচে আভা যুক্ত। অম্বেশা হাত বুলায় পরম যত্নে, হাসলো খানিক। বুঝলো বটে এই সত্তার পেছনে অনেক কিছু লুকানো। হুট করে বর্ণ নড়ে ওঠে, কিভাবে যেন শুতে পারছে না বোধহয়। ঘাড় নিয়ে আধ ঘুম নিয়ে উঠে বসে, নিজের মতো করে শুয়ে পড়ল নিজ জায়গায়। অম্বেশা উঠে লাইট নিভিয়ে বর্ণকে ছাড়িয়ে আগে মাথা পেতেছে। বর্ণ আন্দাজ করতে পারলো, বিবির করে বলল, জ্বালাইও না। অম্বেশার ঠোঁট পুনর্নিবার হাসি ফুটল। শীতল মৌসুমে উষ্ণতা খুঁজতে বর্ণের পক্ষে। বর্ণের বিরক্তির তেমন প্রভাব পড়েনি। কানের কাছে গিয়ে ফিসফিস করলো, তুমি একাকিত্বে বেছে নিয়েছো, আর আমি তোমাকে। মস্তিষ্ক জ্বলে উঠল বর্ণের। সে যেন ঘুমানোয় নির্ঘুম ছিল। ঝটপট চোখ মেলে আধারে আচ্ছন্ন চোখেছে কিছুক্ষণ। পাশে অম্বেশা জেগে আছে নিশ্চিত।
তবে চুপচাপ। বর্ণ এক হাতে তাকে আকস্মিক শক্ত করে বুকে টেনে নিয়ে বলল, কি চাও কি? আমার পাগল বানাই ছাড়বা? কেন অশান্তি করতেছ? থমথম খেলো অম্বেশা, চমকালো এর প্রশ্নে। জবাব দিল, আমি কোনো অশান্তি করি না। যেমন ভাবে টেনে নিয়েছে একইভাবে সরিয়ে দিল। কিছু সময়ের ব্যবধানে অনুভব করলো অম্বেশা তার মুখোমুখি কারো একটি মুখের অবয়ব। নিঃশ্বাস আশ্রে পড়ছে মুখে। নিস্তব্ধ বর্ণের দিকে কম্পিত কণ্ঠে বলল, তোমার বুক কাঁপছে বর্ণ, কিসের ঝড় এটা? জানি না, বলো আমায়। ভাল লাগে না? কি করলে ভালো লাগবে? ঘোর মিশ্রিত বর্ণের কণ্ঠ। কোনো যেন এক মাতালতা ধীরে ধীরে খেয়ে হারাচ্ছে। জবাব দিল, তুমি যাই না কি করবা? আমি তোমার কে? নিজের ওপর সন্দেহ হয় মাঝে মাঝে অম্বেশার। নিজেকে যেন গিটগিটি রাখা দিতে ইচ্ছে করছে। আবার মুচকি হাসে লাল শরমের মাথা খেয়ে। হেসে আবার দ্বিধা ছাড়াই বলে, আমি তোমার একমাত্র অর্ধাঙ্গিনী, যার সাথে তুমি তোমার মনের অজান্তে অতপ্রতভাবে জড়িত। বর্ণ দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, গেলাম না হয়। অম্বেশা কিছুটা অবাক, চোখ গোল করে চাইল, কিন্তু বর্ণের কৃষ্ণগহ্বর মুখ অস্পষ্ট। কিছুটা লজ্জা হয়ে হাত এগিয়ে দিল, বলে উঠল, জানো বর্ণ, তুমি একটা বাচ্চা। আমার মাঝে মধ্যে মনে হয় আমি তোমার গার্জিয়ান। মৃদু নিঃশ্বাসের শব্দে বোঝা গেল বর্ণ হাসছে। অম্বেশা মাথা নাড়িয়ে বুকে মুখ গুজে। বর্ণ যেন সায় দিল তাকে, কোমর জড়িয়ে টেনে নিয়ে নিজের সঙ্গে। অনুভব করছে অম্বেশার ধরফর করা হৃৎপিণ্ড নিঃশব্দ প্রহর পেরোচ্ছে। অতীত ভুলে যাও। আমি তোমার বর্তমান সুন্দর করতে চাই। কেমনে? ভালোবেসে। আমার এই ভালোবাসা লস প্রজেক্ট। তোমার মধ্যে দুজন অদ্ভুত শীতলতা, স্তব্ধতা রয়েছে। চাইছে বর্ণ বলুক, কিন্তু বলছে না, এই আর কি, বুঝলে? তুমি চাকরি পাইলা, আমারে কি কিনা দিবা? না সরি, ভুল হয়ে গেছে, একটু একলের মিস হয়ে গেছে। মধ্যে মধ্যে দুজনের মাঝে শীতল নিস্তবতা, মাঝে অনুভব করলো নীরবতাও। কিন্তু অম্বেশার মনটা আনচান করছে, চাইছে বর্ণের কথা বলুক। এই শীতল ভরা নিশিরাত কাটুক একে অপরের কাছে অহেতুক আলাপনে। অম্বেশার না বলা কথাগুলো শুনুক বর্ণ, তার বুকের আর্তনাদ। অম্বেশা আবদার করে বসলো, আমার লাল বেনারসিতে বউ সাজার শখ, তুমি চাকরি পেলে আমায় কিনে দিবে কিন্তু। বর্ণ জবাব দিল না। অম্বেশা অপেক্ষা করে কিচ্ছি, তারপর বুকে ধাক্কা দিয়ে পুনরায় বলে, দিবে তো? দিমু দিমু, ঘুমাও। আমার সাথে নীরবে কিছু সময় কথা বললে কি হয়? শব্দের অপচয়। অম্বেশা মুখ কুচকে নিল বরাবরের মতো। একই প্রশ্ন আসে এই লোকটার মাথায়। কোনো অনুভূতি যেন নেই এই বর্ণের মাঝে। কোনো ভালো লাগা আছে? আপাতত বর্ণের বদলন চিন্তায় সম্পূর্ণ বয়কট, ভাবলো অম্বেশা। মাথা সামান্য উঁচু করে প্রশ্ন করলো, আমাকে ইগনোর করছো কেন? বর্ণ ভারী গলায় জবাব দেয়, ভাল লাগে না তোমারে। কপট রাগ দেখিয়ে নড়ে চড়ে ওঠে অম্বেশা, রীতিমতো রাগ দেখিয়ে বলল, তাহলে কাকে ভালো লাগে? হ্যাঁ, ওই যে মেয়েটাকে। বর্ণ আধারে মুচকি হাসে। কোনো মেয়ের কথা, সেটা বোধগম্যর বাহিরে নয়। অনুভব করলো স্বস্তিতে, ওই মাইয়াটা আসলেই ভাল লাগে। বিয়া করতে মন চায়, আদর করতে মন চায়। বাক্য পূর্ণ হওয়ার আগে অম্বেশা হাত সজোরে আঘাত করলো বর্ণের বুকে। সরে দিতে চেয়েও পারছে না, মাথা টকবক করতে শুরু করেছে। হিংসায় জ্বলে পড়ে অম্বেশা বলে ওঠে, হাত পা ভেঙে ঘুরিয়ে দিব তোমার। আমাকে অবলা ভাবছো? সাহস কি করে পাও? হ্যাঁ, ঘরে বউ থাকতে অন্য কাউকে বিয়ে করার কথা বলতে? বর্ণ অম্বেশাকে উদ্দেশ্য করে মেখে এসে বলে ওঠে, খুব ডরাইলাম। তুমি এই মেয়ের সাথে কথা বললা না? কমু। রাগে পারো ধীরে ধীরে ওপরে উঠতে থাকে অম্বেশার। তাকে খেপানোর জন্য যেন স্বস্তি মিলছে বর্ণের। রাগের বারুদ হয়ে উঠছে অম্বেশা। তাহলে আমিও এই জনের সাথে কথা বলবো, ওর সাথে হাত ধরে ঘুরবো। আলোকহীন কক্ষে বর্ণ হুট করে অম্বেশার গলা চেপে ধরে আকস্মিক আক্রমণে। বর্ণ দাঁত চেপে বলে ওঠে, একবার বাহির করছো এই মুখ দিয়া, দ্বিতীয়বার এই কথা শুনি খোদার কসম একদম জানে মাইরা ফেলামো। ব্যথা অনুভব হলেও থেমে থাকে অম্বেশা। এই অস্থিরতাই বলে ওঠে, আর তোমার বেলায়? গাল ছেড়ে দেয় বর্ণ, জল জল করে চোখ জোড়া। কিছুক্ষণ দৃষ্টি রাগী সুরেই বর্ণ বলে, ওর বাপ দুই বাড়ির মালিক। আমারে এই মেয়ে বিয়ার প্রস্তাব দিছিল। ওই সময় চাইলেও ওরে বিয়া করতে পারতাম। ঘরে জামাই হইয়া থাকতাম এসির তলে আরামায়েশে। আমার এই কুরকুরানি থাকলে তোরে নিয়ে এই খুব অন্ধকারে পড়া থাকতাম না।
শেষ ওয়ার্নিং দিতেছি অম্বেষা, জনি অথবা কোনো পোলার গ্রাম যদি আশেপাশ থেকে পাই, রামদা দিয়া কুপামো। একটা নতুন দিন, মায়ানগর প্রচুর্যের প্রভাব, সৌন্দর্যের দীপ্তি। আজ অম্বেষা কিনে দেওয়া সোয়েটার গায়ে জড়িয়েছে বর্ণ। অম্বেষা তার পূর্বেই বেরিয়েছে নিজের কাজে। নিজেকে দেখার সুযোগ হলো না, ঘরের আয়না নেই। ইচ্ছে হলো নিজেকে পরিপাটি করার, চুল আশ্রে নিল সুন্দরভাবে। গোফে আঙ্গুল চালিয়ে দুদিকে সামান্য পেঁচিয়ে বেরিয়ে গেল। বর্ণের হাতে রাইখা বর্ণ বইয়ের প্রেমে পড়ছস, বুকে হাত রেখা কবি। নিজের মনে আওড়ালো বর্ণ। জীবনে সাহায্য আর বরাবরের অনুরোধে অবশেষে চাকরি পেয়েছে সে। বেতন মোটামুটি ভালোই এক পর্যায়ের বর্ণের, তারপরেও মেনে নিল। নাইমামার চেয়ে কানা মামাই ভালো। টঙের দোকানে খানিক বিব্রতির কারণে দেখলো বর্ণকে। চায়ের কাপে চুমুক দিয়ে জীবনের প্রশ্নের জবাবে শুধু মাথা দোলায়, যার অর্থ তারায় না। জীবন হেসে বর্ণকে বলে, বর্ণের কিছুটা পরিবর্তন হয়েছে, আজ পরিপাটি, নতুন কাপড়ে সাহেবের মতোই লাগছে তাকে। জীবনের টিপ কাটানি প্রশ্ন করে, তোরে তো তোর পুরান টাকার জমিনের কসম ভরে ভাল লাগে না? হাঙ্গা একটা করছি, ভালো না লাগলে কিছু করার নাই। আইসোস ভাইরা দে, ধাক্কা দিয়া বাইর কইরা দে ঘর থেকে, শান্তিতে থাকবি। আকস্মিক বর্ণের কণ্ঠে পরিবর্তন, মুখের ভাবও পরিবর্তন, চরক বিরক্তি। আজাইরা কথা একদম কবি না। আকস্মিক হো করে হেসে উঠল বর্ণ। বর্ণের স্বর জীবন হেসে উঠল। বর্ণের স্বচ্ছ চায়ের কাপে জীবনের মুখপানে চাইল। বর্ণ বুঝতে চাইল এই হাসির কারণ। অন্যদিকে জীবন জায়গা মুখ আঘাত করেছে বিজয় বর্ণের বাহুতে চাপড় মারল। চালাই যা, তোর যন্ত্রপাতি সব ঠিক থাকলে দেরি করিস না। মিনি সাইজের বর্ণকে দুনিয়া নাই ব্যবস্থা কর। দুইজন মিলা পুরান ঢাকায় রংবাজি করবি, ঢাকা কাঁপাবি। বর্ণ গত রাতের বিষয়টা নিয়ে রেগে আছে কিছুটা। ঘরে এসে এক শব্দ করেও করেনি মুখ থেকে। অম্বেষার মনে প্রশ্ন, বোবা হয়ে গেল না তো? পেঁচার মতো মুখ করে রেখেছে কেন? আজ অম্বেষার ফোন হাতে নেয়নি, নিজের বাটন ফোন নিয়েই গুতাগুতি করছে যেখানে কিছু নেই। তারপরও অম্বেষা এগিয়ে এলো চায়ের কাপ নিয়ে, সাথে দুটো টোস্ট বিস্কুট। বর্ণের সামনে তা রেখে ভালোভাবে পর্যবেক্ষণ করে। দোষ কি শুধু আমার একার? তুমিও মেয়ের কথা বলেছ, তাহলে আমাকে রাগ দেখাচ্ছ কেন? বর্ণ তাকে থামিয়ে দেওয়ার ভঙ্গিতে হাত তুলে চায়ের কাপ অন্য হাতে নিয়ে জবাববিহীন বসে রইল। অম্বেষা থামবার পাত্রী না, আবারও বলল, ঢং করবে না, তোমাকে এসব মানায় না। নিজের বইয়ের সামনে এত ঢং করো কেন? বর্ণ রাগি চোখ তুলে তাকায়। কোনটা ফাজলামের কোনটা সিরিয়াসলা বোঝো না? জ্ঞান যদি থাকে তাহলে তো, জ্ঞান যদি নাই থাকে তাহলে তোমার পড়ালেখার কি দাম? আমার থেকে অশিক্ষিত তুমি? হ্যাঁ। বর্ণ দ্রুত চা শেষ করে উঠে দাঁড়ায়। গোসল করা উচিত, অস্থির লাগছে। অনেকদিন যাবৎ চেপে রাখা কথাগুলো হুট করেই আলোচনার বিপরীতে বলে ওঠে। আমাকে তোমার ঢাল হতে দিবে? বর্ণ হাত চালিয়ে থামিয়ে দিল। জিজ্ঞাসা নয়নে বুঝিয়ে অম্বেষার কথার মানে। পরনের শার্টের বোতাম খুলছে বর্ণ। প্রশ্ন করে, কথা বুঝি নাই, ড্রামাটিক কথা কম বুঝি। অম্বেষা এগিয়ে এলো বর্ণের কাছে। বর্ণ চমকে স্বর্ণপূর্ণে বুকে মাথা রাখে। বর্ণ কিছুটা অবাক হলো, বরাবরের মতোই। যেন হজম হচ্ছে না। এই পৃথিবীতে বিবাহিত সফল যত নারী আছে তাদের পেছনে কারা জানো? জানি। তুমি এই সংসারের নও। সেই নারীর সফলতার পেছনে একজন দায়িত্বশীল সুবিবেকহীন পুরুষের হাত থাকে। আবার জ্ঞান বিতরণ শুরু। হঠাৎ করে এই বালের কথা কেন চললা? গাঁজা খাইছো? অম্বেষা গুরুত্বহীনভাবে নিজের কথা বলে যায়। আমি দেখতাম আর ভাবতাম। অম্বেষা কথা কেটে বর্ণ প্রশ্ন করে, কি ভাবতা? হ্যাঁ। বর্ণ উন্মুক্ত বুকে দীর্ঘশ্বাস ফেলে। অম্বেষা ভাবতাম যে এই পুরুষের পেছনে কে আছে। হ্যাঁ, বাবা মায়ের অবদান আছে ঠিক, কিন্তু সেই নারী এগিয়ে যেতে সে সাহায্য করবে কেউ একজন। ভারী প্রশ্ন করেছে অম্বেষা। বর্ণের মস্তিষ্ক এবার জবাব খুঁজছে তেসরা ভাবে। কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না বর্তমানে এই মুহূর্তে। কি জবাব দিবে সে? জবাব হলো না, কারণ এই সমাজে আয়ের দায়িত্ব শুধু পুরুষের। নারী আয় করলে হিংসবাক পুরুষই কামায়। কি করবো আমি তাইলে? এখন এইসব কেন কইতাছ? আমি চাই ঠিক আমার প্রথম কথাটা উল্টো করে দেখাতে। যদি পুরুষ নারীকে তার ঘরে এনে তার সমস্ত দায়িত্ব চাহিদা নিতে পারে, তার পড়ালেখা, তার দায়িত্ব, তার স্বপ্ন, সব কিছু
তাহলে কেন কোনো নারী পারবে না তার শখের পুরুষের দায়িত্ব নিতে? কথাটা মাথার উপর দিয়ে গেল বর্ণের। প্রশ্ন করলো, কি কইতাছো এগুলা? আমি কিন্তু বুঝি না, তোমার শখের পুরুষ কেডা? আমার মাথায় কিছু ঢুকতেছে না বাল। বর্ণ সবাই বুঝে তবে বুঝতে চায় না। অম্বেশ্বর মুখ তুলে বর্ণের দিকে চেয়ে সহজ ভাষায় বোঝায়, একজন স্বামীর দায়িত্ব পালন করব, তোমার ইচ্ছে তোমার স্বপ্ন পূরণ করব, এই আর কি। এটা কেন বুঝতে চাইছো না বর্ণ? অম্বেষা পুনরায় কাতর কণ্ঠে বলে, আমার অজান্তেই ভালোবাসি তোমাকে। অনেকদিন যাবত চাইছিলাম, বলতে পারিনি, ভয় ছিল, নিজের মানুষকে কাছ থেকে প্রত্যাখ্যান পাওয়ার ভয়। প্রথমবার অম্বেষার কথাগুলো মনোযোগ সহকারে শুনছে বর্ণ। এই মুহূর্তে তার মন মস্তিষ্ক হয়নি বর্ণর। অম্বেষার চোখের কোনো পানি জমেছে। বর্ণের রুক্ষ গালে দু হাত রেখে বলল, তোমার বুকের ভেতরে হাহাকার আমার অজানা নয়। আমি জানি এই উত্থাল ঝড় চেপে আছো অনেক বছর যাবৎ। আমি চাইলেও শক্তিহীন করতে পারবো এই ঝড়কে। বর্ণ বলে, ঝড় আসিল মনে হয় এখন? জানি না, এখনো আছে বর্ণ, সাথে যাইবা? অবাক হয়ে গেছিল বর্ণ অম্বেষা। কথার জবাব না দিয়ে ছাদে নিয়ে এলো। অদ্ভুত হাওয়ায় সব সীমা ছাড়িয়ে গেছে বর্ণ। আবারও সেই সিঁড়ির চড়া যুদ্ধ। শেষে ছাদে এসে হাজির দুজন। রেলিং উঠে বসতেই বর্ণ গোলাকৃতি চাঁদের দিকে চেয়ে, আম্মা তো মরে গেছে অনেক আগেই। আব্বা বাল মানে আমার মায়ের জামাই 3 দিনের মাথায় আরেক বেটিরে ঘরে তুললো। এই বেটি আমার আম্মা থাকাকালীন বিয়া করছিল। আম্মা জানতো, কিন্তু চুপ করে থাকতো। গরিব ঘরের মাইয়া আসিল যে, ওই ঘরে একটা পোলা আইছিল। আমার তো তখন বুঝার বয়স আসিল না। দিন যায়, আমিও মা পাইলাম। কিন্তু এসব বাদ। 13 বছরের বয়সে চুরি করছিলাম নতুন মায়ের সোনার গয়না। মানে চুরিটা এমন যে আমি জানতাম না যে আমি চুরি করছি। হাস্যকর না, কিন্তু সোনার গয়না আমার স্কুল ব্যাগে থেকে পাইলো। কেমনে পাইলো জানি না। এরপর ধীরে ধীরে আরও চুরি হইল। আমার মায়ের জামাইয়ের বেল্টের বাড়ি খাইলাম আমি নাকি চোর। তারপর একদিন জানলাম আমি নাকি নতুন মায়ের বোনের মায়ের লগে নোংরামি করবার চাইছি। তখন আমার 19 কি 18 বছর। ইন্টার দিয়ে ভার্সিটি ভর্তি হয়েছিলাম। অম্বেষা বর্ণর থেমে যাওয়া দেখে প্রশ্ন করে, তারপর? আমার পিঠে দাগ আছে, রডের বাড়ি পড়ছিল। শালার ভাই জ্বালায় রাইছি একদম পুরো পিঠটারে। এরপর বাড়ি থেকে বাইর করলো। এর থেকে ফিরা থেকে তখন দেখি ওরা আমারে বাঘের মতো ডরায়। আমার সামনে এখন গলা উঁচু করার সাহস পায় না। আমি এদিকে জিতে গেছি। আমারে আবার ওই বাড়ি নিতে চাইছিল। আমি অগো গেটে মুইতা থুই আইছি। ধুসি না ওই জানোয়ারের মতো টাকা সম্পত্তি, কিন্তু ওরা যে আমারে ডরায়, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। উঁচুতে বসে থাকা বর্ণকে আকস্মিক জড়িয়ে ধরল অম্বেষা। কথাগুলো শুনে নিজেকে সামলাতে পারছে না, কিন্তু বর্ণ তার সামলাতে না পেরে মিলে চেঁচে উঠল, আরে সেরি পৈরাজা মতো, কি ছিল তোমার বাবার? বর্ণ এক বুক ভর্তি নিঃশ্বাস ফেলে চোখের সামনে আসমানে জবাব দিল, আহা মুখলিস মাতাব্বর। এই পর্যন্ত ছিল পর্ব 27। এখন শুরু করছি পর্ব 28। পৌষের অন্তিম প্রহরে পুরান ঢাকার আলিন্দে সগড়াইতে উচ্ছ্বাসে জাগ্রত হয়েছে কালকের গৌরবময় স্মৃতিরাজি। আকাশে ওরা ঘুড়ি সূক্ষ্ম সুতার বাঁধনে আকস্মিক এক রঙিন ক্যানভাস। প্রাচীর ঘেরা শ্যামলতায় আচ্ছাদিত। সন্ধ্যার আতশবাজি আপন রঙে বিস্ফোরিত। এজন্য এক আলোক ছায়ায় মিশে গেছে ঐতিহ্যের গাথা। পুরান ঢাকার মানুষ উৎসবে আজ বিভোর। ছেলেরা ঘুড়ি সুতো বাঁধতে ব্যস্ত, আর কেউ রং মাখতে। বর্ণ বিশাল ব্যস্ত। এই ঠান্ডায় গোসল ছেড়ে তৈরি। গতকালের আলাপ দীর্ঘ করতে চায়নি সে। বিরক্ত হচ্ছিল ভীষণ। অম্বেষাকে ডেকে বলল, যাইবা না? অম্বেষা অবাক সুরে বলে, কোথায়? আরে মিয়া, আজকে সাকরাইন ঘুড়ি উড়ামো প্রতিযোগিতা আছে, জিতলে নগদ 10,000 টাকা। অম্বেষা উৎসুক হয়ে বলে, বা বেশ তো, বেশ বুশ বাদ দিয়া রেডি হও। অম্বেষা আর কথা বাড়ায়নি। এক এক করে কাপড় বের করে খুঁজে নিয়ে একটি সাদা রঙের কামিজ, তার সাথে লাল রঙের ওড়না। দ্রুত গোসলখানায় গিয়ে কাপড়টা পরিবর্তন করে নাটাই নিয়ে ব্যস্ত বর্ণর সামনে দাঁড়িয়ে। চলো। বর্ণের মুখ তুলে চায়। এত দ্রুত কাপড় বদলে হাজির হওয়া অবাক করছে তাকে। মুখে কোনো সাজসজ্জা নেই, শুধু কাপড় পরিবর্তন করেছে। বর্ণ তেমন কোনো মাথা ঘামালো না। গুরুত্বহীনভাবে বলল, শাল লও, বাইরে ঠান্ডা অনেক। বর্ণের কথা মতো
খুঁজে পুরনো একটি শাল বের করে গায়ে জড়ালো। দুজনেই বেরোলো। সাব্বির বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার আয়োজন হয়েছে। অম্বেশার হাত ধরে আসতেই আরেক ছাদে দেখা মিলল জনির। তার পাশের ছাদে সাদিয়া রয়েছে। পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার পূর্বেই বর্ণকের পাশে নিয়ে চলল অম্বেশা। দেখা হলো বর্ণ। যা হয়েছে অতীত। আমার মনে হয় এখন ক্ষান্ত হওয়া উচিত। অমানুষের সাথে মুখ নষ্ট করে লাভ নেই। বর্ণ ডান দিকে ভুরু উঁচে সন্ধিহান গলায় বলে, ক্ষান্ত দিমু? অম্বেশা দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল, যে নিজের রক্তের মূল্য দিতে পারে না তাদের দিয়ে মূল্যের আশা করা যায় না। ওরা খারাপ, তোমার খারাপ মুহূর্তে এক মুহূর্ত ভাবাবে না, তোমাকে ছুঁড়ে ফেলে দিবে, তাই ওদের বাদ দাও। মানতে নারাজ ছিল বর্ণ। অম্বেশা যা যা বলেছে সবটাই নাকচ করে দিয়েছে, চিন্তা পোষণ করে রেখেছে। শেষ কথাটা দমে গেল। অম্বেশা আবারও বলল, ওরা তোমার কোনো ক্ষতি করে ফেললে আমার কি হবে? আমার জন্য অন্তত। বর্ণ ভাবলেশীনভাবে জবাব দিল, এত কিছু করতে পারি নাই, এখন পারবও না। আমি জানি আমার হক চাইয়া বই মকলেসের মাতাব্বরের গোষ্ঠীর রাস্তায় নামবো। অম্বেশা দুদিনের মাথা দুলিয়ে বলে, দরকার নেই ওসব সাইপার সম্পদের, আগুন দাও ওইসবে, আমরা আমাদের মতো দিব্য থাকবো। মাঝে মধ্যে অম্বেশার কথায় জবাব দিতে ইচ্ছে হয়, কখনো দীর্ঘ সংলাপে যেতে ইচ্ছে হয়, কিন্তু কোথাও যেন বাধা আছে। নিজেকে পুরোপুরি রূপে উন্মুক্ত করতে পারেনি বর্ণ, তবে করতে চাইছে। অম্বেশার ভালোবাসায় খোলামেলা আহম্মদে ভাবার মাঝখানে এদিক ওদিক ঘুরিফেরা করা হচ্ছে। চোখে চোখে থাকো, ঘোরাফেরা করবা না। শুরু হলো ঘুড়ির উৎসব। বিকালের প্রহর নেমেছে আকাশ জুড়ে। ক্যানভাসে ইচ্ছে মতো রং তো ছড়াচ্ছে লোকে। অম্বেশা বর্ণের দিকে চাইল। খুব প্রিয় তার ঘুড়ি ওড়ানো, ব্যস্ততায় ওড়াচ্ছে সে, জানান দিচ্ছে। এত কিছুর মাঝে চোখে চোখ পড়েছে, মাঝে উঁচু করে ঘুড়ির দিকে সম্পূর্ণ মনোযোগ রেখেছে অম্বেশা। সাব্বিরকে ডাকলো বর্ণ। পকেটে 20 টাকা দিয়ে সেটি সাব্বির হাতে ধরিয়ে নিচু গলায় বলে, তোর ভাবির 1 কাপ চা এনে দে। সাব্বির বন্ধু হতে নাটাই ধরিয়ে দিয়ে গেল। যেই গতিতে গিয়েছে সেই গতিতে ফিরে সে অম্বেশাতে চা ধীরে বলে, ভাবি চা খান। অম্বেশা ফিক করে হেসে সুরালো করে বলে, সাব্বিরের নাক টেনে দিয়ে, আপু থেকে ভাবি? ভাবি, কারণ ভাই কইছে ভাবি লিগে চা নিয়ে আয়, তার মানে রিস্তা সেট। আপনি এখন আমার ভাবি আর আমি আপনার দেবর। অন্যদিকে বিগত 4 বছর নেয় প্রতিযোগিতার বিজয়ী এবারও বর্ণ। এবার যেন তার চেয়েও বেশি খুশি অম্বেশা। লাফে ওঠে তালি বাজে খুশি প্রকাশ করছে। চায়ের কাপটা অর্ধেক পাশে রেখে দিয়েছে, আর দরকার নেই। অন্যদিকে বর্ণ হতবিহ্বল, খানিক লজ্জা বোধ করছে। কেন সেটার উত্তর জানা নেই। মাথার পেছনে হাত রেখে মাথা নুইয়ে আসলো। প্রতিযোগিতায় জিতলে যাওয়া টাকা পকেটে গুজে বলল, আহো তোমারে বাড়ি দিয়াহি, আর একটু থাকি। প্রত্যুত্তরে বলে ওঠে অম্বেশা। বর্ণ সরাসরি বলে ওঠে, না, এদিকে ডিজে পার্টি হইব একটু পর, অনেক মানুষের ভিড় হইব। এটাই তো ভালো, আমি দেখব কত মজা হবে। বর্ণ ভুরু উচিত করে জবাব দেয়, বলা মানুষের মেলা থাকা লাগবো না, বাড়ি গিয়া সাদইটা দেখো। শেষ মুহূর্তেই সাব্বির দৌড়ে আসে, একটা কাগজের প্যাকেট এগিয়ে, ভাবি এই নেন। বর্ণ জানতে চাইলো, এগুলা কি বেটা? ভাইজান পিঠা, পুলি পিঠা আর ভাপা পিঠা, সবাই খাইতেছে, আপনারা খালি মুখে যাইবেন? আমি আপনাকে লাইগা আলাদা প্যাকেট করে আনছি। বর্ণা বাঁকা এসে সাব্বিরের চুলে হাত বুলিয়ে বলল, ওরে একটু বাড়ি পর্যন্ত দিয়ায়, আমার একটু কাম আছে। আর হুন, সন্ধ্যার দিকে মোল্লা হোটেলের সামনে খারাপি। আচ্ছা ভাই, কোথায় যাচ্ছে? কোনো প্রশ্নের জবাব দিল না সে। এখন বনের বাইরে যাওয়ার কথা নয়, তার কাজ শুরু আগামী মাস থেকে। প্রশ্ন আবারও পূর্বের এক পলক ফুরুত হয়ে গেল ঝড়ের গতিতে। এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে চলে গেল। অম্বেশা দুষ্টুমি ভঙ্গিতে সাব্বিরকে উদ্দেশ্য করে বলল, তোমার ভাই মনে হয় আগে জন্মে বানর ছিল। ভাবি খালি লাভ পারে। হলদে বাতি টিম টিম করে আলো দিচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে বনের প্রতীক্ষায় শীতল ম্লান গ্রাস করছে পরিবেশ। চারদিকে ব্যাপক কোলাহল, আতশবাজি প্রদর্শন, গাছ বাজনার আওয়াজ। ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসার 5 মিনিটের মাথায় ধূপ করে আওয়াজ ভেসে এলো। বর্ণ ফিরেছে, হাতে ব্যাগ। এসে বলল, সাব্বির স্যামরা আমার এই রাস্তায় 8 ঘন্টা অপেক্ষা করাইলো। অম্বেশা প্রশ্ন করার পূর্বেই বলে ওঠে, বাজার আনছি, মুরগি রেখে আইছি আফজল চাচার ফ্রিজে। ওই যে চাইল ডাইল আর মশলাপাতি, সবজি কিনি নাই।
নষ্ট হইয়া যাইব যদি, টাকা রাখলাম বিছানায়, সবজি কিনা লইও। বর্ণের মাঝে নবীন উৎসাহের ঝিলিক দেখা গেল, গভীর আগ্রহ প্রকাশ সাংসারিক বিষয় নিয়ে। এই পূর্বানুভূতি কৌতূহল দেখালো অম্বেশার মাঝে। অম্বেশা বাহু ঝাঁকিয়ে বলে, কিরে কাল নাগিনী, আমার এই সংসারের চাঞ্চল্যনায় ফাঁসাইয়া খুব মজা লইতেছ নাকি? অম্বেশা বাজারের ব্যাগ তুলে ঘুরে হাঁটতে শুরু করে। বর্ণ আকস্মিক হাত টেনে পূর্বে নেয় ফিরিয়ে আনলো। বিছানায় আরো একটা ব্যাগ অম্বেশা হাতে ধরিয়ে অদ্ভুত স্বরে বলল, সেরি, মানুষের ওপর আমি ভরসা করি না, কোনোদিন খোটা দেয় যদি। অম্বেশা অবাক সুরে বলে, কি? বর্ণ চোখ দিয়ে দেখালো ব্যাগটি। খুলে দেখার জন্য টকটকে একটি বেনারসি শাড়ি বেরিয়ে এলো। আশ্চর্যের চরম সীমায় আপাতত অম্বেশা। একবার বর্ণের দিকে, একবার শাড়ির দিকে তাকালো। তোমার মনে ছিল লাল বেনারসির বউ সাজবার শখ? কথাটি অক্ষর অক্ষরে মেনেছে বর্ণ। অম্বেশার এই ব্যাকুল নয়ন দেখতেই থমথম খেলো বর্ণ। ঠোঁট ভিজে বলল, আমার স্মৃতিশক্তি ভালো, এমন ঢং করো না। দেহ শাড়ি ভাল লাগে নাকি? ফুটপাত থেকে চুরি করে আনছি। এই খুনসুটিতে মেতে ওঠো সংসার যেন ভালোই লাগার আস্থানা, জাঁকজমকপূর্ণ সুখ। ধীরে ধীরে বোধহয় বর্ণ উপলব্ধি করতে পারছে। তাই বুঝে এখন দায়িত্ব নেওয়ার চেষ্টা করছে। অম্বেশা ভীষণ খুশি লাগলো। তড়িঘড়ি করে সে শাড়ি খুলে বের করলো, অতি শীঘ্রই, অতি আগ্রহ নিয়ে। এই আমি এটা এখন পরি। বিনিময়ে মাথা দুলিয়ে সম্মতি দিল বর্ণ। বলল, না তেমন কিছুই। সে অগোচরে নিজের মধ্যে যেন চেপে গেল সব। দেখো কেমন লাগছে আমাকে। দ্রুত রেডি হয়ে এসেছে অম্বেশা। চন্দ্রের কাছে থেকে দৃষ্টি সরিয়ে আনলো বর্ণ এক আগ্রহ প্রচুর্য কণ্ঠে। অম্বেশার রক্ত লাল রঙে সাজানো বর্ণের স্থির দৃষ্টি। অম্বেশার ঠোঁটে চওড়া হাসি। এগিয়ে সে বলল, এই আমাকে কয়টা ছবি তুলে দিবে, আমি স্মৃতি হিসেবে রাখবো। বর্ণের নরম চঞ্চল ম্লান হাসি, স্নিগ্ধচার ছড়াছড়ি। আকস্মিক নিজেকে হালকা অনুভব করলো বর্ণ। উচ্ছ্বাসিত মুখ পানে চাইল, উচ্ছ্বাসিতভাবেই নিরুত্তরভাবে নিস্তব্ধতা মিশে কদম। একবার অদ্ভুত গভীর দৃষ্টিপাত অম্বেশার সাথে। সহজ করে চোখ তুলতেই অম্বেশা বিভোর চক্ষু যেন কোনো স্বপ্লিন ঘরে আচ্ছন্ন। বর্ণ এগিয়ে অবলীলায় আচমকা মাথা টেনে নেয়। খাতে নামানো মুখস্থ, এবার সুন্দর লাগতেছে। অম্বেশা আরও একটু জোরসোর হয়ে গেল। এই মুহূর্তে লজ্জায় গ্রাস করেছে পুরোটাই। খুব উৎসাহিত নিয়ে শাড়ি পরনে জড়িয়েছিল। দূরত্ব ঘুচিয়ে অম্বেশাকে নিজের বুকের সাথে চাপড়ে ধরে বর্ণ। ধরফরিয়ে উঠল অম্বেশা। বর্ণের দুহাত পুরোপুরি কুঁচকে গেছে। এক মন চাই জোর ঠোঁট জোড়া ছুঁয়ে নাস্তানুভূত হই। আর প্রশ্ন করে তৎক্ষণাৎ ঠোঁট কামড়ে অম্বেশা। গভীরভাবে জবাব আসে। আরেক মন সতর্ক করে, মাইয়া তরে সারা জীবন প্রেমের উত্তাপে জ্বালাইব, পুরাইব, ভৎস করে দিব, দূরে থাক। অদ্ভুত এক সহজ সঞ্চয়কারী মনে হলো। এই লোককে অসম্পূর্ণ চাই তার, সম্পূর্ণরূপে পড়ুক তার প্রেমে, ভস্য হোক, জ্বালিয়ে দিবে সে। প্রেমে পড়তে রাজি নাকি নারাজ? পড়তে পড়তে খাঁটি সোনা হওয়া লাভ নাকি লস? অস্থিরতা বাড়তে শুরু করে অম্বেশার। নিজের মাঝে ওপরে নিয়ন্ত্রণ করতে পারছে না। অন্তত এই মুহূর্তে তাগাদা দিচ্ছে পালাবার, নয়তো বর্ণের এই রূপ তাকে ঝলসে দিবে। এলোমেলো ভালোভাবেই বলল, বিরাট লস। দেখি আমি ঠিক আমার জীবনটা লসের ঘাটি টানছে। অম্বেশা ব্যাকুল নয়নে জানতে চায়, এখন উপায় নেই, দিলাম ঝাঁপ। বর্ণের অধৈর্যরা আঁকড়ে ধরে শক্তপোক্তভাবে আসন্ন ছুঁয়ে যায় নিবিড়ভাবে। এক অধর নিস্পন্দ নিদাত। চারদিকে নিঃশব্দতা, আকাঙ্ক্ষার কঠোরতা, অভিলাষ। অকুল কণ্ঠ তার উদ্দেশ্য করে বলে, আমার বুক ধরপড় করছে অম্বেশা। অম্বেশা শুনে যেন শুনল না। সান্নিধ্যে হারিয়ে চলেছে একইভাবে। কিভাবে ভরসায় কাঁধ পেতে দিল। অম্বেশা দ্রুত জড়িয়ে নিল শক্তভাবে। তোমার কি ভালো লাগছে? অম্বেশা চুপ রইল কিছু সময়। এক সমুদ্রময় ব্যাকুলতা প্রকাশ করতে পারছে না, শুধু মাথা দুলিয়ে হ্যাঁ বোধক জবাব বোঝালো। শক্ত করে জড়িয়ে ধরেই শার্টের বোতাম বুঝতে বাকি নেই আর। চোখের জল বিচলিত কণ্ঠে সে বলল, কি কাঁদো কেন? আমি কি ভুল? বর্ণ দুহাতে পেঁচে ধরে অম্বেশার কন্দনরত কণ্ঠে, ভালোবাসি। কি? আমি বিবর্ণ তার নিজস্ব রূপকেই ভালোবাসি, স্পষ্ট শুনতে পেল বর্ণ। মাথা তুলে সোজা করে দুহাতে অম্বেশার মুখ তুলে চাইল। অম্বেশার কান্নার জোর বেড়ে গেছে। নাক মুখ কুঁচকে বলল,
তুমি আমাকে ফিরিয়ে দিবে, ফিরিয়ে দিলে আমি কার কাছে যাব? আমি চাই একটা ছোট সুখের সংসার, আমরা দুজনের মধ্যে সীমিত, যা সেখানে ভালোবাসা থাকবে, কোনো পর না। বলো। ফুলে ওঠে নাকের পাটাতন। বর্ণ হাসলো, চুপচাপ শান্ত থেকে গালে চুমু খেয়ে বলল, না পারি না। অভিমানের পাল্লা ভারী হলো। যেদি কণ্ঠ অম্বেষা বলে, তাহলে বিয়ে করেছো কেন? আমি চলে যাব। বনে হেসে প্রশ্ন করে, কই যাইবা? আমার জানা মতে তোমার বাপের বাড়ি নাই। অম্বেষা কাঁদতে কাঁদতে বলল, জানি না, যেদিকে দু চোখ যায় চলে যাব। ঢং করো শুধু, আস্ত নাটকবাজ। তুমি আসলেই অনেক ধূর্তবাজ সিমরি, বুঝলাম। শাড়ি পিনতাম আমারে ভুলাইয়া ভালাইয়া ফাঁসাইয়া কান্দায় টান্দায় এখন কি শুরু করলা? হ্যাঁ। শূন্যভাষী অম্বেষাকে খানিক বাদে পিঠ ঠেকালো শক্ত করে শয্যায়। উষ্ণ আলিঙ্গনের মধ্য হতে শুরু করে। অধীর চুম্বন আছড়ে পড়ে দেহ বয়ে, যেন বর্ণের স্নিগ্ধতার সুর তার নতুন পাগল পায় চঞ্চলের পরিচয় করিয়ে দিচ্ছে, যেন তার প্রণয়ের আস্ত এক অন্তরে প্রেমের সমাদহে উন্মাদনা ছড়াচ্ছে অব্যক্ত অনুভূতিরা। অম্বেষা ঘরে ডুবে পাগলের মতো গ্লানিহীন অতীত সব যেন মুছে যাচ্ছে উষ্ণতার কোলে ছুঁয়ে। শক্তিহীন অম্বেষা মনে মনে বলে উঠল, বর্ণ পাগল, পুরোটাই পাগল। শৈত্যপ্রবাহ বইছে বাতাসে কুয়াশা চাদরে, সবটাই বিদঘুটে অন্ধকারের মাঝে। বর্ণ কিছুটা ঘোর খেয়ে টেনে আনলো এক কোণে অবহেলায় পড়ে থাকা লাল শাড়ি সরিয়ে নিয়ে, ততক্ষণে জমিনে লুটিয়ে পড়া শার্ট তুলে গায়ে জড়িয়ে ভোরের রক্তিমে বুকে জড়িয়ে নেওয়া কুকরো অম্বেষাকে, নিজের হাতে তার মোটা সোয়েটার অর্ধজ্ঞান অম্বেষাকে জড়িয়ে নিয়ে ডুকরে কান্নার আওয়াজ আসতেই হুমকি দিয়ে বর্ণের তরফ থেকে, কানলে ধাক্কা দিয়া ফালাই দিমু, ঘুমাও চুপচাপ, সারা রাত যন্ত্রণা করছো, এক সেকেন্ডে লাগাও শান্তি পাই নাই। এটা বলেই সুখী বিবাহিত জীবন আমার। জোরে জোরে নাক টানলো অম্বেষা। বর্ণ পরাজয় বরণ করেছে মুহূর্তে। অম্বেষার গালে আলতোভাবে কম্বল টেনে বুক আঁকড়ে ধরলো। আচ্ছা ধমকমো না, জড়ায় ধরছি তো, ঘুমাও। সারা রাত মেলা ভালোবাসা দিছি না, এখন আরো জ্বালাও কেন? এখন একটু চুপ থাকো।